30-এর মধ্যে 13 ম্যাম, এটা তো কমই। একটু তো বাড়ায় সাইড দিন তাহলে তো পরীক্ষা দান কিসে? অনলাইনে। ম্যাম, তো অনলাইনের জন্য পে করি, তাই না? অনলাইনে জন্য পে করেন, কিন্তু করেন কি সব কপি পেস্ট? কপি পেস্ট ছাড়া আমি যার খাতা দেখছি যে একটা কোয়েশ্চেনও সে নিজে থেকে লিখেছে, তাকে কিন্তু আমি 16-17 ঠিক আছে? যদি আমি আমার স্লাইডের কিছু দেখি যে আমার স্লাইড থেকে লিখছে, তখন আমি মার্কস। কিন্তু আপনারা যেটা করেন তাহলে তো আমি ফুল মার্ক পাবো। কারণ আমার যত কপি সব আপনার স্লাইড থেকে। পড়াশোনা করেন। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, কাটোয়া, হোম ডিস্ট্রিক্ট আর খাগড়াছড়ি, টাইগাছড়ি, না, আমাদের সর্বোচ্চ নম্বর। আমার তো নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে তো মনে হয় বন্ধুটনো হয় না, হয়? হয় কুড়িগ্রামে হয়, লাস্ট উইকে কুড়িগ্রামে ওটা পানি বছরই হয়। পানি ঢুকতেছে না, কুড়িগ্রামের দিকে পানি ঢুকতেছে দেখলাম, কিন্তু এত ভয়াবহ না। না, ফেনীতে তো আমি আমার নানার বাড়ি ফেনী, আমি আমার জন্মঘর থেকে কখনো শুনি নাই এরকম বন্যা। হয় বর্ষাকালে, নরমাল যেটা বৃষ্টির পানি হ্যাঁ বৃষ্টির পানি বা যাদের ঘর নিচু তাদের হয়তো বা একটু পানি ঢুকে। আচ্ছা, টুলস অফ 7 টুলস অফ টিকুয়েন দেখেন। স্লাইড কি ডুবে দিছে? আমরা দিচ্ছি না। আপনাদের কি নুহাসের সাথে কোনো ক্লাস ছিল? না ম্যাম, স্যার তো চলে গেল পিএইচডি করতে। না, নতুন টিচার আসছে তো, ওনার হচ্ছে আবার পরিচিত করা। আমরা দিয়েছিলাম। আচ্ছা, ফার্স্টে আমি একটু লাস্ট ক্লাসে ছিলাম হচ্ছে আপনার নাম কি? তানভীর। তানভীর। বাকি দুজন একটু বলেন যে জিকিউএ বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? কিসে চাকরি করেন? টেক্সটাইল কোয়ালিটি কোয়ালিটি টেক্সটাইল না মেকারলি মানে ফেব্রিকে। কিন্তু কোয়ালিটি সম্পর্কে কোনো আইডিয়া নেই। কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি জিনিসটা হচ্ছে গুণগত মান নিশ্চিত করা। কিসের আইডিয়া? আমাদের তো বায়ার রিকোয়ারমেন্টের এগেইনস্টে নিজের এদিকে কি কোয়ালিটি নাই? তাহলে সেটাই তো ফেব্রিকাররা কথা। কিভাবে ডেলিভারি করে? সেটাই তো কথা। ফেব্রিকের ডেলিভারি কিভাবে হয়? মানে ডিসপ্যাচটা কিভাবে হয়? না, আমার তো গার্মেন্টস রেডিমেড আমার গার্মেন্টসের করে। আরএমজি হলে তো 100% কি করে? আরএমজি বলে তো তোমার কোয়ালিটি কিন্তু তোমার 100% কনসার্ন। আরএমজি হচ্ছে যারা একদম হচ্ছে ইনভেন্টরি করে ওখান থেকে শুরু করে একদম সব সেক্টরেই তো তোমার কোয়ালিটি Quality like নলেজ থাকতে হবে। বলো বলো কোয়ালিটি কি? টিকুয়েন কি? আমি শুনেছি আগে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট।
তার যে রিকোয়ারমেন্ট আছে সেটা সম্পূর্ণভাবে পূরণ করাকে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ওটা অর্গানাইজেশন ওয়াইড ওটাকে প্র্যাকটিস করা হচ্ছে হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল যখন ওয়ার্ডটা আসবে তখন হচ্ছে আমার ফুল কোম্পানিটা ওটার সাথে কানেক্টেড হয়ে যাবে। আর মানে কোয়ালিটি ম্যানেজমেন্টটা যখন আসবে, শুধু কোয়ালিটি হচ্ছে হলো বাইরের রিকোয়ারমেন্টের অ্যাগেনস্টে ওই মানে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করাটাই হচ্ছে আমার কোয়ালিটি। ঠিক আছে? আচ্ছা, এখন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে আমি বলেছিলাম একটা মডার্ন কনসেপ্ট। লাস্ট ক্লাসে এখানে আমার কথাবার্তা হয়েছে। সো বেসিক্যালি কোয়ালিটি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বেসিক টুলস 7টা, এখানে আরেকটা এক্সট্রা টুলস দিয়ে হচ্ছে 8টা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের প্ল্যান হচ্ছে হলো এই 7টা টুলসের মধ্যে কয়েকটা টুলস আমরা আজকে শিখবো, নেক্সট ক্লাসে আরো কয়েকটা শিখবো, তারপরে ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার করবো, তারপরে এই 3টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে হলো আমাদের ফাইনাল এক্সাম। আর আরেকটা জিনিস আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, আমাদের যে মিড এক্সাম হয়েছে ওই মিড এক্সাম থেকে আমি একটা সেট কোয়েশ্চেন ফাইনালে দিব। ঠিক আছে? সো এটা হচ্ছে একটু সবাইকে জানাই দেবেন, কেউ যাতে এটা না জানা থাকে, বাট এটা আমি অফিসিয়ালি কোথাও আমি লিখবো না, কারণ এটা হচ্ছে বড় কোনো রুলস না। ঠিক আছে? এটা লিখতে হচ্ছে আমার সমস্যা, বাট আমি আপনাদেরকে মুখ করে দিচ্ছি ফাইনালের একটা সেট হচ্ছে হলো মিড সিলেবাস থেকে। ওকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ইশিকাওয়া কন্টেন্ট, ইশিকাওয়া হচ্ছে হলো একজন কোয়ালিটি গুরু, মানে কোয়ালিটি নিয়ে যারা কাজ করছে, আমরা বলি না যে সমাজ বিজ্ঞানী, এরকম হচ্ছে কোয়ালিটি নিয়ে উনি কাজ করে, যারা কাজ করেছে তাদেরকে আমরা বলি কোয়ালিটি গুরু। হ্যাঁ, এডওয়ার্ড ডেমিং, ইশিকাওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে শিজো শিয়াবোয়া, এরকম অনেক জাপানিজ অনেক ইয়ে আছে। সো এরা হচ্ছে কোয়ালিটি গুরুস। হ্যাঁ, সো ইশিকাওয়া কন্টেন্টস দ্যাট 95% of a company's problem can be solved by using these 7 tools. The tools are designed for simplicity. 7 tools varies expert to expert, সেজন্য আমরা কম্বাইন্ড 8 টুলস দেওয়া হয়েছে। এক্সপার্ট টু এক্সপার্ট হচ্ছে হলো কেউ 7টা মানে ভ্যারাইটি 7টা বলে, আর কেউ একটাকে বাদ দেয় আরেকটাকে ঢুকায়, এরকম। তো ওভারঅল এরকম 8টা টুলস এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, একদম ফার্স্টে চেকশিট। চেকশিট আমরা টেক্সটাইলে যারা কাজ করি সবাই ছিল, চেকশিট আছে না? একদম ফার্স্ট টুলস হচ্ছে, দেখছো আপনারা সবাই কিন্তু এই জিনিসগুলোতে কাজ করেন, বাট এগুলো কিসের ওই জিনিসটা হয়তো বা আগে খেয়াল করেন না, তাই না? চেকশিট। চেকশিটটা কি? The check sheet, also called the defect concentration diagram, is basically a data collection sheet. It is a simple tool used to record data for further processing. আচ্ছা, বেসিক্যালি চেকশিট কি? এটা হচ্ছে জাস্ট একটা ডাটাবেসের মতো। এটার মধ্যে হচ্ছে আমি যত রকমের ডিফেক্ট হতে পারে ওই টাইপের একটা কালেকশন থাকবে হচ্ছে এই চেকশিট। আচ্ছা, এখন এটা কিভাবে করবো? যেমন হচ্ছে হলো যে আরএমজির ক্ষেত্রে যদি যান, বা হচ্ছে হলো ওই যে ফেব্রিকের ক্ষেত্রে যদি যান, কি কি ফল্ট হতে পারে, কি কি ভুল হতে পারে, ওটা আমরা একটা কি ডেটা রাখি না, ডেটাবেস রাখি না। তো ওইটাই বেসিক্যালি হচ্ছে আমার চেকশিট। ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে করবো? আইডেন্টিফাই ইউর সিচুয়েশন অ্যান্ড কোয়ালিটি মেজারমেন্ট নিডস। ফাইন। ডিজাইন দ্য চেকশিট টু কালেক্ট ডাটা। আচ্ছা, এখন দেখেন আরএমজির জন্য আমার চেকশিটটা যেরকম হবে, ফেব্রিকের জন্য কি সেম হবে? হবে না। আবার হচ্ছে কোনো ইয়ের জন্য, যে ডাইনের জন্য, ডাইন প্রিন্টিং এর জন্য কি সেম হবে? হবে না। এক একটা প্যাটার্ন কিন্তু আমার প্রোডাক্ট অনুযায়ী বা আমার কাজের ভ্যারাইটি অনুযায়ী কিন্তু এটা ডিফারেন্ট হবে, তাই না? দেখবা যে প্রত্যেকদিন সকালে কিন্তু যে আই এম প্ল্যানিংরা ক্লায়েন্টে ঢোকার সময় কি একটা চেকশিট দিয়ে দেয় না? চেকশিট দিয়ে দেয় না। আই প্রত্যেকদিন সকালে হচ্ছে ওদের কাজ শুরুই হয় হচ্ছে একটা করে চেকশিট ইয়ে করা। আচ্ছা, ensure that people who are going to use the sheets know exactly how to use them. Use the sheets as per. হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট যে আমার যারা ইউজ করবে তাদেরকে তো আগে চেকশিট, এটা তো সিম্পল যে আমি গার্মেন্টসে নতুন একটা কিছু ইমপ্লিমেন্ট করার পর কি হয় ওটাকে সবার জন্য জানানোর জন্য একটা ট্রেনিং সেশন বা একটা মিটিং ডাকা হয়, যে এটা আমি কীভাবে ফাংশন করবে সেটা সবাইকে আমি জানাই নিলাম। ঠিক আছে? আচ্ছা, as an Ishikawa diagram may be helpful in selecting factors to consider. Fine, আমার কোন কোন দিকে খেয়াল রাখা উচিত সেটা সিলেক্ট করার জন্য হচ্ছে ইশিকাওয়া ডায়াগ্রাম বা চেকশিট হচ্ছে ইউজ করা যেতে পারে। The data gathered in a checklist can be used as input to a Pareto chart for ease of analysis. Pareto chart হচ্ছে TQM এর আরেকটা টুল। হ্যাঁ,
তো সেটার ইনপুট হিসাবেও আমার চেক লিস্টের আমি যে ডেটা কালেক্ট করেছি সেটা ব্যবহার করা যেতে পারে। নোট দ্যাট দ্য ডাটা ডাজ নট ডিরেক্টলি প্রোভাইড সলিউশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, চেক শিটে আমার কোনো সলিউশনস লেখা থাকে না। চেক শিট জাস্ট কি করবে, এটার মধ্যে আমি আমার প্রবলেমগুলো ইন্ডিকেট করে দেবে। এটা হচ্ছে সলিউশন করার মতো কোনো টুলস না, ও জাস্ট আমাকে দেখাই দেবে যে এটা হচ্ছে আমার সমস্যা। ঠিক আছে? Knowing that wrong letters is the biggest cause of error only starts the search for the root cause of wrong letter situation. আচ্ছা, এটা বলা হচ্ছে কি যে মানে হচ্ছে হলো উপরে দেখেন একটা এক্সাম্পল আছে টাইপিং নিয়ে। হ্যাঁ, তো ওইটার একটা ইয়ে দেওয়া আছে যে রং লেটার কয়টা, মিসিং লেটার কয়টা। এটা হচ্ছে আমাদের ইয়ের কোনো টেক্সটাইলের কোনো এক্সাম্পল দেওয়া নেই, আপনার টেক্সটাইল এক্সাম্পল দেখে নেবেন। জাস্ট একটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে যে টাইপিংয়ে করার ক্ষেত্রে কয় টাইপের মিস্টেক হতে পারে। দেখেন, টাইপিং করার ক্ষেত্রে রিভার্সড লেটার আছে, মিসিং লেটার, কিছু কিছু লেটার যেটা মিসিং, এক্সট্রা লেটার, রং লেটার। তো এরকম করে হচ্ছে হলো জাস্ট চেকশিটটা কীরকম হয় ওটা একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখছেন, রিভার্স লেটার আছে 5টা, মিসিং লেটার আছে 8টা, এক্সট্রা লেটার 5টা, রং লেটার 10টা। সো এরকম টোটাল এক পেজে যদি আমি ইয়ে করি একটা টাইপিং সেশনে 28টা জেনারেলি মিস্টেক হয়েছে। সো এরকম কিন্তু আমাদের যে লাইনগুলোতে আমরা যে চেকশিট দিয়ে দিই কয়টা ফল্ট আছে, ঘন্টা ঘন্টা কিন্তু কোয়ালিটিরা এসে আবার চেক করছে। সেম জিনিসটা ওরকম। আচ্ছা, আচ্ছা, নিজে যেটা আছে আমাদের যেমন ঘন্টায় ঘন্টায় হিসাব থাকে না, এখানে হচ্ছে হলো প্রত্যেক মিলিমিটারে বা হচ্ছে হলো সময় দিয়ে একটা চেক লিস্ট দেওয়া আছে। জাস্ট আপনারা যেটা ওরকম একটা চেক লিস্ট। এই গেল আমার চেক লিস্ট, বোঝা হয়ে গেছে না? যদি আমি কোয়েশ্চেন দেই যে চেক লিস্ট কেন ইউজ করা হয় বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ চেক লিস্ট, এইসব কোয়েশ্চেন না খুব বেশি মার্কসে হয় না, 2-3 মার্কসে হবে। লেখা যাবে না? যাবে আই গেস। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। Stratification is a technique used in combination with other data analysis tool when data from a variety of sources or categories have been lumped together. The meaning of the data can be possible to see. This technique separates the data so that pattern can be seen. আচ্ছা, এখন একটা জিনিস কি ব্যাপার, আমার চেক লিস্ট দেই, তাই না? এখন সবগুলা লাইনের চেক লিস্ট যদি ধরেন হচ্ছে এটা যদিও আমাদের ফ্যাক্টরিগুলোতে প্র্যাকটিস নাই, কিন্তু ধরেন এরকম হয় না যে সবগুলা নিয়ে যখন আমি সবগুলো ডাটা একসাথে নিয়ে বসবো, সবগুলো স্টাইলের ডাটা একসাথে নিয়ে বসবো, তখন কি আমাদের মধ্যে একটা মানে তালগোল পাকা যায় না, এলোমেলো লাগে না যে কোনটার প্যাটার্ন কি, প্যাটার্নটা ধরতে আমাদের সময় লাগে না? সো এই জিনিসটা এড়ানোর জন্য হচ্ছে আমার স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। মানে হচ্ছে যখন আমি সবগুলো একসাথে লাম্প করবো, এটা মানে সবগুলো একসাথে আমি প্লেস করতেছি। ধরেন আমাদের সব মানে খয়রাতে মার্কেট ফ্যাক্টরিতে তো এসব নাই, কিন্তু হচ্ছে ধরেন বাইরের যে ফ্যাক্টরিগুলো ওগুলোতে যদি দেখবেন সব জায়গায় হচ্ছে একটা একটা করে বড় হোয়াইট বোর্ড থাকে, মার্কার থাকে, ওরা যখন হচ্ছে কোনো টিম মিটিং করে, এইসব জিনিস আমাদের এখানেও আছে, বাট আমাদের কোনো অ্যানালাইসিস হয় না। এখন যদি আমি সবগুলো হচ্ছে ডেটা উপরে প্লেস করতে থাকি গ্রাফ অনুযায়ী, তাহলে সব কি একসাথে আমার কাছে এলোমেলো লাগবে না? সো ওইটা আলাদা প্রত্যেকটা স্টাইলের এররের কি প্যাটার্ন, এটা বোঝার জন্য হচ্ছে আমার স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। বুঝে গেছে? এটা হচ্ছে when to use stratification before collecting data when the data comes from several sources or conditions। আর প্রত্যেকটা লাইন থেকে যখন আমার ডাটা আছে such as shifts, days of the week, subcategories or population groups, when data analysis may require separating different sources or conditions. আচ্ছা, এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে হলো আমরা যে কোনো একটা দেখবেন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটে আনার আগে, যেমন অ্যাপেল বা ওই টাইপের যে মোবাইল ফোন কোম্পানিগুলো, ওরা আগে একটা মার্কেট সার্ভে করে না, করে কিনা? হ্যাঁ, মার্কেট স্যাম্পল মার্কেট সার্ভে করে। তো তখন দেখেন যে আমার প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা আমার একটা কাস্টমার গ্রুপ আছে। তো আমি যখন ওই ডাটাটা একসাথে বসাবো,
একসাথে ওটা নিয়ে আমি কাজ করবো। তো প্রত্যেকটা ধরেন যারা মিডল ক্লাস পিপল আমাদের মতো যারা আছে, যাদের খুব বেশি লাক্সারিও নাই, আবার মনে মনে লাক্সারি করতেও ইচ্ছা করে, তাদের নিডের প্যাটার্নটা কিন্তু বা তাদের ফাংশনের প্যাটার্নটা একরকম হবে। আবার যারা চিন্তা করেন যে হায়ার মিডল ক্লাস বা যারা হচ্ছে হলো হায়ার ক্লাস, হ্যাঁ, যারা রিচ পিপল, তাদের প্যাটার্নটা কিন্তু আরেক রকম। তো এই যে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, ছবিটা খেয়াল করে দেখেন যে প্যাটার্নটা কি হইতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা দেয়া আছে যে হচ্ছে আয়রনের পিউরিটির একটা প্যাটার্ন দেওয়া আছে। বাট হচ্ছে দেখেন পারচেজ প্যাটার্ন যদি আমি বলতে চিন্তা করি, যে ধরেন সেলসে যারা চাকরি করতে পারে, ওদের প্রত্যেকের একটা প্যাটার্ন থাকে না পার ডেতে। ওদের কিন্তু বলতে পারে যে আজকে পার ডেতে আমার এই সেক্টরে যাবে এতগুলো সেল। প্রত্যেকটা জিনিসের ধরেন এখানে যদি আমি মানি দিই আর এখানে হচ্ছে হলো ডে, প্রত্যেকটা কিন্তু হচ্ছে তুমি আপনি যদি চিন্তা করেন যে সাম থেকে স্টার্ট করে হোয়াটএভার, এখানে যদি আমাদের দেশের জন্য ফ্রাইডে পর্যন্ত, আর এখানে হচ্ছে ধরো আমাদের টাকার দেশে, এখন দেখবা যে প্যাটার্ন সেম প্যাটার্নটা কিন্তু ফ্রাইডেতে বেশি হবে আমাদের দেশের পার্সপেক্টিভে, যেদিন হচ্ছে উইকেন্ড মানুষজন মোবাইল টোবাইল কিনতে যায় বা ল্যাপটপ কিনতে যায়, আর এইসব দিনে সেম প্যাটার্নটা আলাদা হবে না। এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে আমার এই স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিস। ওকে, আচ্ছা এখন হচ্ছে উপরে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটার হচ্ছে ডিটেলস দেওয়া আছে, যদি চান তো আপনারা পড়বেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। নিচে একটা লাইন লেখা আছে যে এই প্যাটার্নগুলো এখন দেখা যায় যে রিঅ্যাক্টর 3 আর রিঅ্যাক্টর 4 এর যে পার্থক্যটা, যেমন হচ্ছে আমি মাত্র যেটা বললাম যে এটা আমি যখন প্লেস করব তখন আমি কি স্ক্যাটার ইয়েটা দেখে বলতে পারবো যে ফ্রাইডেতে আমার সেল বেশি, স্যাটারডেতে সেল কম। হ্যাঁ, এই যে আমি একটা রেজাল্ট পেলাম, এটাই হচ্ছে আমার স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিসের মানে আউটপুটটা। আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমি যখন চেক লিস্ট বলছি, চেক লিস্টে কিন্তু আমি কোনো আউটপুট পাইনি, জাস্ট হচ্ছে জাস্ট প্লেস করা। আর স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিসে কিন্তু আমার একটা আউটপুট আছে, সেটা হচ্ছে আমাকে প্যাটার্ন, স্পষ্ট প্যাটার্নটা শো করে। ওকে, তারপরে যেটা হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম কিন্তু আমরা সবাই চিনি, ছোটবেলা থেকে একে আসছে, তাই না? গ্রাফ করছি না ছোটবেলায়, একদম ইয়েতে কি জানি পরিসংখ্যানে থাকতে আমরা হিস্টোগ্রাম, তারপর হচ্ছে একটা পাই চার্ট, এগুলো সব করে আসছে। এটাও কিন্তু একটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের টুল। আচ্ছা, the most commonly used graph for showing frequency distributions or how often each different value in a set of data occurs. A histogram is the most commonly used graph to show frequency distributions and the pattern or shape. The shape determines its statistical nature of the collection of data sets. এটা আমরা সবাই মোটামুটি পারি। সেটা কি যে হিস্টোগ্রামে আমরা যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকে সেটা আমি বলে ফেলি যে এখন আমি একটু আগে যে জিনিসটা হচ্ছে সানডে মানডে ফ্রাইডেতে স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিসে দেখাচ্ছি, সেম জিনিসটাকে আমি এখানে দেখা করতে পারি না? সানডেতে হয়তো আমার সেল এরকম গ্রাফিক্যাল সিস্টেম, হ্যাঁ জাস্ট হচ্ছে গ্রাফিক্যালি যদি আমার যদি সেল ফরম্যাটটা ডাউনে চলে আসে সেল বাইরে এই জাস্ট হচ্ছে বলা আমি মানি আর এখানে হচ্ছে ডে, তাহলে এখান থেকে যখন এখানে আমি বুঝতে যাবে যে ফ্রাইডেতে আমার সেল বেশি। জাস্ট এই জিনিসটাই স্ট্র্যাটিফিকেশন অ্যানালাইসিসে জাস্ট এটা ছিল হচ্ছে ডট ডট দিয়ে একটা ক্লাস্টার প্যাটার্ন ছিল, আর হিস্টোগ্রামে জাস্ট আমি একদম ফ্রিকোয়েন্সিটা ওভারঅল একদম হচ্ছে ব্লক কলম যারা দেখো ওখানে যে প্যাটার্নটা আছে ওটা কিন্তু তুমি খুব নলেজেবল না হলে বুঝে যাবে না। আর হিস্টোগ্রামেরটা বলে কি হিস্টোগ্রাম আরো ইজি, যে কেউ একদম 9-10 পরে একটা বাচ্চা যে মাত্র পরিসংখ্যান মাত্র শিখতেছে সে দেখলেও কিন্তু আমার হিস্টোগ্রাম দেখে বুঝতে পারবে ব্যাপারটা। এটা তো আমাদের দৈনন্দিন লাগে। হ্যাঁ, আমাদের সে 10টা লাইন আছে, 10 লাইনের হিস্টোগ্রাম তো করতেই হয়, প্রতি আওয়ারে করতে হয়, আচ্ছা ডেতে করতে হয়। কারণ আমার পার আওয়ারে 10টা লাইনের ভিতর এই লাইনে এই ঘন্টায় এত কিছু আমার আউটপুট আসলো, ওই লাইনে একটু বাড়লো, তখন হিস্টোগ্রাম অটো সেটা।
আচ্ছা এটা কি এক্সেল এ নাকি এতে Excel, এক্সেল এ এক্সেল পরে যখন মিটিং এ বসেন ওই ওটা নেই তো আপনার ডকুমেন্টে। আচ্ছা the most commonly used graph for showing frequency distributions or how often each different value in a set of data occurs. A histogram is the most commonly used graph to show frequency distributions and its pattern or shape. The shape determines its statistical nature of the collection of data sets. আচ্ছা কখন আমরা ইউজ করব the data are numerical values and a numerical value to see the shape of the data distribution, especially when determining whether the output of a process is distributed approximately normally. আচ্ছা যখন normally distribution হয় হ্যাঁ analyzing whether a process can meet the customer requirements. হ্যাঁ exactly customer requirement processটা meet করতে পারবে কিনা এটাও খুব ইজিলি কিন্তু আমি হিস্টোগ্রাম দিয়ে প্লেস করতে পারি। Analyzing what the output from a supplier's process can look like, whether a process change has occurred from one time period to another. হ্যাঁ এখানে কিন্তু তুমি দেখো ফ্রিকোয়েন্সির চেঞ্জটা আপ ডাউন ছোট বড় দেখে কিন্তু আমি বুঝতে পারি যে আমার একটা প্রসেসে কোনো প্রবলেম অ্যারাইজ হলো কিনা। যখন আমি দেখবো যে আমার আউটপুট কম তখনই কিন্তু আমার একটা কনসার্নের বিষয় যে কোনো একটা প্রবলেম হয়েছে কিনা, তাই না? To determine whether the output of two or more processes are different, to communicate the distribution of data quickly and easily to others. এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে to communicate the distribution of data মানে এই হিস্টোগ্রামটা হচ্ছে মোস্ট ইজি হ্যাঁ ইজিয়েস্ট মিডিয়াম টু কমিউনিকেট। ঠিক আছে আচ্ছা হিস্টোগ্রামের গ্রাফিক্যালি এরকম হতে পারে দেখো ডাবল পিকড সেটাও হয় নরমাল হচ্ছে আমি যেটা আঁকলাম এটা নরমাল স্কিউড শেপ থাকে অনেক রকম স্কিউড আমি যেটা আঁকলাম এটা হচ্ছে স্কিউড নরমালটা হচ্ছে মাঝখানে মিডলটা ইয়ে হবে। আচ্ছা এখন কি কি হতে পারে যে সেন্টার মানে হচ্ছে এখন ফার্স্টটা হচ্ছে নরমালটা সেন্টার স্প্রেড ওভার দা লেন্থ হচ্ছে এটা স্প্রেড থাকবে। স্কিউড হচ্ছে কোন একটা দিকে ক্লাস্টার হয়ে থাকবে হ্যাঁ সেটা হচ্ছে স্কিউড। প্রেজেন্স অফ আউটলায়ার্স and presence of multiple modes of data গেল না তিনটা বুঝে গেল তো আচ্ছা ফাইন এখন আমরা দেখব প্যারেটো চার্ট। আচ্ছা তারপর হচ্ছে প্যারেটো চার্টটা আমাদের জন্য নতুন বাট নতুন না জিনিসটা আমরা করি জানি দেখলেই বুঝতে পারবে। প্যারেটো চার্টটা বেসিক্যালি প্যারেটো চার্ট কন্টেইনস বোথ বারস এন্ড লাইন গ্রাফ মানে এটার মধ্যে হিস্টোগ্রামের মতো বারও থাকবে আবার লাইনও থাকবে। The lanes of the bars represent frequency or cost, time or money, frequency or cost, and are arranged with longest bars on the left and shortest to the right. Okay. The communicated total is represented by the line. This is a simple statistical chart known as Pareto diagram but very useful in quality control. Alfredo Pareto was an economist who noted that a few people controlled most of a nation's wealth. Pareto law has been applied to many other areas like materials management, quality control. Pareto চার্টের ক্ষেত্রে আরেকটা হচ্ছে হলো কি 80-20 রুলস এটা কি আপনারা জানেন? 80-20 বলে এবিসি বলে এটা হচ্ছে আলফ্রেড প্যারেটোর একটা হচ্ছে হলো সিগনিফিক্যান্ট মানে ইকোনমিস্ট তো অর্থনীতিবিদ তার একটা সিগনিফিক্যান্ট আবিষ্কার যেটা হচ্ছে সমাজের বা যে কোনো একটা দেশের অর্থনীতির 80% ওয়েলথ থাকে হচ্ছে 20% ইম্পোর্টার ট্রু ঠিক আছে। আবার যে কোনো একটা এটা কি করবে তো এই জিনিসটা তো বুঝে গেছে যে অর্থনৈতিক ভাষায় হচ্ছে সমাজে 80% বা 80% না বলেও বুঝা যায় বলা যায় যে মোস্ট অফ দা ওয়েলথ থাকে হচ্ছে মাইনরিটি একটা জনগণের হাতে। এটা হচ্ছে হলো আলফ্রেড প্যারেটোর আবিষ্কার। সেম হচ্ছে আমাদের যে কোনো ইয়েতেও দেখবা যে প্রবলেম ক্রিয়েট হয় হ্যাঁ ইরর থাকে বা কোয়ালিটির সমস্যা থাকে 80% কোয়ালিটির সমস্যা থাকে 20% কিছু একদম মাইনর কিছু ইস্যুর কারণে আমার এই রেজাল্টটা বড় হয়ে গিয়ে দাঁড়ায় ঠিক আছে। আবার ইনভেন্টরির ক্ষেত্রেও সেম ইনভেন্টরির ক্ষেত্রে হচ্ছে হলো 80-20 না এবিসি
এটা হচ্ছে হলো আলফ্রেডো প্যারেটোর একটা আবিষ্কার বা থিওরি পেপার। আচ্ছা, ইন কোয়ালিটি কন্ট্রোল where a few causes are এই যে লাইনটা আমি যেটা বললাম যে few causes are responsible for most of the problems, 80% প্রবলেমই অ্যারাইজ হবে, 20% মানে মাইনরিটি কিছু ইস্যুর কারণে ম্যাক্সিমাম প্রবলেম আমার অ্যারাইজ হবে। দ্যাট ইজ দ্য প্যারেটো ল। ওকে, আচ্ছা, the vital few causes can be separated from the triangular many using a diagram known as Pareto chart to concentrate on the vital few for improvement. এখন তোমরা প্যারেটো চার্টের যে ছবিটা সেটা দেখো, যে হচ্ছে প্যারেটো চার্ট অনেকটা হিস্টোগ্রামের মতো, হ্যাঁ, কিন্তু পার্থক্য হচ্ছে এটার মধ্যে আমি যে একটু আগে বললাম না যে 20% কজের কারণে 80% প্রবলেম অ্যারাইজ হবে। এই যে দেখো যে দেখা যাচ্ছে যে আমার ডকুমেন্টেশনে প্রবলেম ছিল, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি। প্যাকেজিং, ডেলিভারি, আদার্স প্রবলেম নাই, কোয়ালিটি আর হচ্ছে ডকুমেন্টেশন, এই দুইটার প্রবলেম এটা হচ্ছে শো করতেছে, একদম ক্লিয়ারলি শো করতেছে। হিস্টোগ্রামে হচ্ছে কি, হিস্টোগ্রাম আমাকে একটা ওভারঅল একটা পিকচার দেখাবে, আর প্যারেটো চার্টের মধ্যে সাথে হিস্টোগ্রামের পার্থক্য হচ্ছে প্যারেটো চার্ট আমার স্পেসিফাই করে দেবে যে কোন কারণে আমার হচ্ছে, হিস্টোগ্রাম তোমাকে দেখাবে কি যে আমার প্রথম ঘন্টায় 80 পিস হয়েছে, পরের ঘন্টায় 60 পিস হয়েছে, এই জিনিসটা তুমি দেখতে পারবে হিস্টোগ্রামে। আর প্যারেটো চার্টে তুমি দেখতে পারবে পরের ঘন্টা যে 60 পিস হয়েছে ওটার পিছনে আমার কারণটা কি, বুঝে গেছে? ওকে, আচ্ছা, এখন প্যারেটো চার্ট আমি কোথায় কোথায় ইউজ করব? when analyzing data about frequency or problems or causes of a process, কজটা স্পেসিফাই করে দেবে। when there are many problem or causes and you want to focus on the most significant, হ্যাঁ, প্যারেটো চার্ট আমি যেহেতু বলছি ফার্স্টে 80-20 চলে আসছে, আমার মোস্ট সিগনিফিকেন্ট যে কজটা সেটার উপর ফোকাস করার জন্য হচ্ছে আমার প্যারেটো চার্টটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, when analyzing broad causes by looking at the specific components, মানে আমি আমার মেইন কজ নিয়ে কাজ করব when communicating with others about your data. আচ্ছা, তারপরে হচ্ছে দেখো একটা ছবি দেওয়া আছে যে প্যারেটো চার্ট অফ ডিফেক্টস পার স্টেশন। আচ্ছা, এটার আরেকটা एग्जांपल হয় কি যে ওই যে কোয়ালিটিতে যারা কাজ করে, এখন প্রত্যেকটা লাইনের কয়েকটা অপারেশন পর পর একজন করে কোয়ালিটি চেক করে না তানভীর? ম্যাম, এটা হচ্ছে লাস্ট স্টেজে আমাদের একটা ইনকেমিং কোয়ালিটি এই গ্রাফিক্যাল সিস্টেমটা অঙ্কন করে যে হ্যাঁ আমার করে তো, কিন্তু হচ্ছে হলো মাঝখানে প্রসেস কোয়ালিটি থাকে না মাঝখানে। আমি অবশ্য অনেকদিন ফ্যাক্টরিতে যাই না, প্রসেস প্রত্যেকটা প্রসেসে একজন করে কোয়ালিটি দাঁড় করানো থাকে, ওই যে ক্রিটিক্যাল প্রসেসগুলো, হ্যাঁ, একজন করে দেখে। হ্যাঁ, সো হচ্ছে এই যে প্যারেটো চার্টটা না ওরা বেটার ইয়ে করতে পারবে যে আমার প্রত্যেকটা স্টেশনে কি পরিমাণ, ওখানে কোনো রিপোর্ট করা হয় রিপোর্ট তো মানে এটা তো মনে করেন যে আমরা তো হচ্ছে বাংলা, হ্যাঁ আমরা তো র্যান্ডমলি কাজ করি, কিন্তু যদি তুমি স্পেসিফিক ডকুমেন্টেশনে কাজ করতে চাও তাহলে কিন্তু তোমার এটাই সিস্টেম, ঠিক আছে? যে প্রত্যেকটা আমার মানে কিন্তু অনেকদিন যাই না, প্রায় 1 বছর হয়ে গেছে লাস্ট সময় ফ্যাক্টরিতে গেছে, আমার মনেও নেই, বা 1 বছর আগে আমি যেটা দেখছি এখন হয়তো অনেক ডেভেলপ হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম ফ্যাক্টরিজ আছে না কোয়ালিটি ডিপার্টমেন্ট ছাড়া ফ্যাক্টরি চালায়। চিন্তা করো কত বড়, মানে বাংলাদেশের মানুষের মগজ যে কত ছোট। না, এখন এখানে একটা ইস্যু হচ্ছে কি ম্যাম, আমার যে অপারেটর আছে অপারেটরগুলোকে ট্রেন আপ করে এদেরকেই কোয়ালিটি বেস করবে, এটা তো কোনো কথা হতে পারে না। এখন প্রোডাকশন টার্গেট কমায় আনবে, যখন আমরা প্রোডাকশন টার্গেটটা কমায় আনবে তখন তো কোয়ালিটি ডিপার্টমেন্টের দরকার এই প্রসেস দিয়ে সামনে চালাবে। যেমন হাবিবুর আমাদের একটা ফ্যাক্টরি আছে, এটা হচ্ছে রাজেন্দ্রপুরে, ওখানে কোয়ালিটি ডিপার্টমেন্ট খুবই শর্ট, মানে যে জায়গায় জাস্ট লাগবে এখানে দেওয়া, কোনো টেবিল কোয়ালিটি নেই, মানে কোনো চেকার নেই, কোয়ালিটি কোনো চেকার নেই। এটাকে আমি খারাপও বলতে পারতেছি না, আবার ভালোও বলতে পারতেছি না। আর ভিয়েতনামে আমাদের ফ্যাক্টরি থেকে ভিয়েতনামে মাঝে মাঝে যেতে যাইতো, ওখানে কোনো কোয়ালিটি নেই, সবাইকে ডেভেলপ করে তোমার কোয়ালিটি আর দরকার নেই, কিন্তু তুমি বাংলাদেশের মানুষের পারবা। এইটাই তুমি আমাদের যে ওয়ার্কার, এটা মনে করো যে এদেরকে 20 টাকা দিলেও এরা কিছু একটা করে দেবে। তুমি যদি 20 টাকা দিয়ে বলো যে সামনে গাড়িটা দুটো গ্লাস ভেঙে আয়, ও ওই 20 টাকা পেলে উঠে চলে যাবে, মানে এরকম খাস লোক এদের। এখন আসলে শিক্ষিত সবাই একটু কষ্ট ক্ষমতা যাচ্ছে, যেমন আপনি বাইনারিগুলোতে দেখেন আগে কি পরিমাণ কিলো ছিল, এখন
এখন কিন্তু এত কিউ নেয় না, ম্যাক্সিমাম সব টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিচ্ছে কেন, এদেরকে দুইটা কাজ করে, টেকনিক্যাল কাজও করে প্লাস হচ্ছে ফ্যাক্টরি ভিজিটও করে, ম্যাক্সিমাম বাইং হচ্ছে এই কাজগুলো করতেছে। বাংলাদেশ হচ্ছে কি মেইন জিনিসে কখনো করো না, আশেপাশে হচ্ছে কোনো উল্টাপাল্টা জিনিসে ফোকাস করে, মেইন জিনিস হচ্ছে ইয়ে করে। এখন চিন্তা করো এই যে বন্যা শুরু হলো, আমি গত 3 দিন ধরে দেখতেছি কি যে প্রত্যেকটা মানুষের হাতে যদি একটা করে স্টেন গান থাকতো বা একটা করে বোমা থাকতো, ভারতে ওরা মারতো, এরকম একটা অবস্থা করে ফেলছে। এবার পোস্ট দিয়ে ভালো ট্রেন করবে, ভালো ট্রেন করবে, আর এটাকে নিজে আমাদের নিজেদের কি অবস্থা, ওইদিকে ফোকাস করো, ওদিকে ইয়ে করো না, মানে আমাদের সবকিছু হচ্ছে এরকম। বন্যার অবস্থা খুবই ভয়াবহ। আমার শ্বশুর বাড়ি নোয়াখালীতে, ওখানে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, কিন্তু নোয়াখালীর অবস্থা থেকে ফেনীর অবস্থা খুবই খারাপ। আমার নানা বাড়ি ফেনীতে, আমরা কারোর সাথে গত 3 দিন ধরে ইভেন মানে বলতে গেলে ফেনীর তো পরশুরামে সবচেয়ে বেশি খারাপ অবস্থা, পরশুরামই আমার খালারা থাকে, তো ওনাদের সাথে আমরা কেউই যোগাযোগ করতে পারতেছি না। আমরা লাস্ট খবর যেটা পেয়েছি যে দোতলা বাসা, ওনারা দোতলায় উঠে গেছে, কিন্তু দোতলাতেও পানি উঠতেছে। চিন্তা করো যদি নিচ তলা পুরাটা ঢুকে, তাহলে একটা মানুষের সারা জীবনের যে সংসার, যে ফার্নিচার, ফ্রিজ, টিভি থেকে শুরু করে সব তো নিচে, মানে সব নষ্ট। আর এতদিন ধরে পানি নিচে থাকলে কাঠের ফার্নিচার তো আর সেটা থাকবে না, মানে তার এতদিনের যেই ব্যাকেটজন মানুষের যেই কি বলবো সম্বল সব কিছুই নাই তাদের। সেটাই তো আমি এটাই চিন্তা করতেছি যে মানে আমার মা খালারা এটাই আন্টির কথা চিন্তা করে এটাই সান্ত্বনা দিচ্ছে যে ওদের তো তাও দোতলা বাসা, ওরা উপরে উঠতে পারছে, বা দোতলায় পানি উঠলে ছাদে তো উঠতে থাকতে পারবে, ছাদের ঘরে থাকতে পারবে, কিন্তু যাদের কিছুই নেই তাদের কি অবস্থা, এবং কিছু নাই সংখ্যাটাই কিন্তু বেশি। কয়জনের দোতলা আছে খুবই। তার মধ্যে আবার আমার যে খালার কথা বলবো, হ্যাঁ সেখানে তো জীবন, খালার হচ্ছে দেবর মারা গেছে, যেদিন হচ্ছে নিচতলা ডুবে গেল ওদিন হচ্ছে দেবর মারা গেছে, এবং মারা গেছে এটা আমরা শুনছি একদিন পরে, এবং ওনার ছেলেমেয়েরাও কেউ আসতে পারে নাই। মানে চিন্তা করো একটা মানুষের মৃত্যু কতটা প্যাথেটিক। দুইটা ছবি খুব ভাইরাল হয়েছে না, একটা হচ্ছে লাশ নিয়ে স্টিমারে করে যাচ্ছে, ওইটা না, আরেকটা হচ্ছে লাশ কাঁধে নিয়ে, ওই ভাইরাল ছবি দেখে আমরা মানে আমরা জানছি যে মারা গেছে। এন্ড ওনার লাশ দাফন করার ওনারা অনেক খুঁজেও কোনো জায়গা পাচ্ছিল। তারপর হচ্ছে এক পুকুরের পাশে যে টিভি থাকে উঁচু, এক জায়গায় ছিল, ওখানে দাফন করেছে, কিন্তু হচ্ছে চারপাশে বাঁশ দিয়ে দিয়ে দিয়েছে যাতে লাশ ভেসে না যায়, পানি সরে গেলে যাতে লাশ ভেসে না যায়, এত প্যাথেটিক অবস্থা। বাঁশ দিয়ে গেথে উপরে আবার শুনলাম যে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, উপরে হচ্ছে হলো স্টিলের ইয়েগুলা থাকে না, পাতের মতো, ওগুলা দিয়ে ঢেকে দিয়েছে যাতে লাশ চলে না যায়, ভেসে না যায়। মানে মানুষের কতটা প্যাথেটিক অবস্থা। সব করতে হয়েছে, তাও আবার ইলেকট্রিসিটি নাই, অন্ধকারের মধ্যে। আর আমার আরো দুইটা খালাতো বোন, তারা জাস্ট ওদের বিল্ডিং বাসা দোতলা, কিন্তু হচ্ছে খালি বেবি নিয়ে মা, মানে আমার বোন আর বোনের বাচ্চা, এরকম 2 বোন থাকে, তাদেরও আজকে 2 দিন ধরে কোনো খোঁজ নেই। মানুষ পাগলের মতো হয়ে গেছে। ওই জায়গার জন্য তো ফ্রি করে দিয়েছে, নেট, ইন্টারনেট, তারপর কল রেট সব ফ্রি করে দিয়েছে, কিন্তু কোনো তো উপায় নেই, কিছু তো করার নেই। কিভাবে কি করবে, এটা খুবই বাজে অবস্থা। আর ওই এলাকার যারা আছে তাদের তো এইসব বন্যায় অভ্যাস নাই, কারণ ওসব দিকে বন্যা হয় না, উঁচু জায়গা, পানি আসে নেমে চলে যায়। এবারের মতো ভয়াবহ বন্যা। আর মানুষ যতই ইন্ডিয়ার দোষ অবশ্যই আছে, আমি এটা অস্বীকার করবো না, কিন্তু এটা কিন্তু 2024 সালে হচ্ছে লানিনো, মানে হচ্ছে আমরা তো ছোটবেলায় সবাই বায়ুপথ পড়ে আসছি না, যে এটা হচ্ছে লানিনোর বছর। 78 সালের পরে হচ্ছে এবছর লানিনো আসছে, সো এবছর বন্যা হবে, ওয়ার্ল্ড ওয়াইড যারা নিচু এরিয়া আছে সব জায়গায় বন্যা হবে, এবং ক্ষতি হওয়ার ছড়ে। সো 2024 শুরু হওয়ার আগে কিন্তু মানুষ অনেক কনসাস ছিল যে বছর বন্যা হবে, অতিরিক্ত গরম পড়বে, অতিরিক্ত বন্যা হবে, এগুলো সব লানিনোর ইফেক্ট। তো কি আর করা, মানে কত মানুষ যে মানে আমি আজকে সকালে একটা পোস্ট দেখে আসলাম যে ফেনী নাকি অলমোস্ট ডেড, যে এত মানুষ মারা গেছে। আমার খারাপ লাগতেছে যে বাচ্চাগুলোর কি একটা অবস্থা। সমস্যা হচ্ছে। আর যে স্কুল কলেজগুলো আছে, স্কুল কলেজ তো বেশি নাই, ফেনীর মধ্যে তো এত স্কুল কলেজ নাই,
যেগুলো সরকারি স্কুল কলেজ আছে কোথাও জায়গা নেই, একদম ফ্লোর থেকে ছাদ পর্যন্ত কোথাও জায়গা নেই। করা যেত যদি শপিং মলগুলো খুলে দিত, ওটা তো করতেছে না। অনেক শপিং মল আছে, না ফেনীতে অনেক শপিং মল তো আছে, ওগুলো খুলে দিলে এবার হাই রেজ যে বিল্ডিংগুলো ওগুলো খুলে দিল, কিন্তু পরশুরাম বিলোনিয়া ওইসব দিকের কয়টাই বাকি আছে যেখানে বন্যা হয়েছে। মেইন শহরে তো পানি নেই, মেইন শহরে পানি নাই, কিন্তু ওই যে আমার শ্বশুরবাড়ি হচ্ছে সেনবাগ, ওইসব জায়গায় প্রচুর পানি। না আমাদের আসলে আর কিছু করার নেই, দোয়া করা ছাড়া কিছু করার নেই। আচ্ছা তারপরে টুলসটা আমরা দেখি, প্রসেস ফ্লো চার্ট। আর এমন সব মানুষ হচ্ছে দেখবেন যে যাদের হচ্ছে আসলে ত্রাণের দরকার নাই, যাদের ব্যাংকে আমার আপনার থেকে বেশি টাকা আছে, কিন্তু ওদের এখন দরকার তুলে রেস্কিউ করা, জীবন বাঁচানো। হয়তো যে কালকে একটা পোস্ট দেখলাম যে আমাদের সবকিছু আছে কিন্তু আমরা ভোগ করতে পারতেছি না, এমন একটা পোস্ট করেছে যে আমাদের এখন খাবার আর ত্রাণের দরকার নেই, যারা ত্রাণ নিয়ে আসতেছেন আমাদেরকে লাইভ স্পিড বোট বা লাইফ জ্যাকেট এগুলো অনেক স্পিড বোট অনেক গেছে, আটকা আছে তো যে গাড়ি ঢুকতে পারতেছে না, ঢুকবে কিভাবে? পানি দিয়ে তো ইঞ্জিন বন্ধ আছে, ইঞ্জিন তো বন্ধ হয়ে আছে। সিলেট মহারাষ্ট্র দেখলাম প্রচন্ড স্রোত, রাস্তার মাঝ দিয়ে রশিটা গাড়ি যেতে পারছে, মানে এত স্রোত তালা বন্যা আমি আর কখনো দেখি নাই আসলে। পদ্মা নদী টদী ওগুলাতে বন্যা হয়, ওখানে তো নদী ভাঙন হয়, এমন স্রোতের বন্যা কি হয়? এইরকম হয় না, আমরা এতটা দেখিনি। কিংবা আমার বাড়িও তো, আমার দাদু বাড়ি হচ্ছে মৌলভীবাজারে, যে ধুলোই নদীর ভাঙন হয়, ওখানেও বন্যা হয়, কিন্তু ওটা হয় কি আমাদের যেমন অনেকটুকু জমি টমি ভাঙনে চলে গেছে, ওখানে ভাঙন হয়, পাড়ে এসে এসে আছড়ায় ভাঙন হয়, বা হচ্ছে হলো পানি উঠে, কিন্তু এরকম আমি কখনো এমন মানে স্রোত কি দেখছেন ঘরের মানে মানুষের বিল্ডিং এর মধ্যেও স্রোত সব ভাষায় নিয়ে যাচ্ছে। সেদিন একটা ভিডিও দেখলাম এরকম বাইরের কান্ট্রির মধ্যে যেরকম সমুদ্র থেকে ঢেউ এসে শহরের মধ্যে, ওই যে ইন্দোনেশিয়া চায়না ওইসব দিকে যে বন্যাগুলো হয় না, বন্যার স্রোত বা স্রোত দিয়ে জমি ইন্ডিয়ার তামিলনাড়ু লোক দাঁড়ায় জমির মধ্যে রোয়া কাটতেছে, কিন্তু স্রোত আসতেছে প্রবল বেগে, যে ওরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এরকম। আসলে ওখানকার মানুষদের সাথে ট্রেন্ড না, অভ্যস্ত, এরাও অবাক হয়ে গেছে। অনেকে মানে আমার খালারাই যেমন চাইলেই কিন্তু ওনার মেয়ের বাসা চলে যেতে পারতো, ওনারা ভাবছে যে বন্যা উপরে কতটুকুই বা হবে, সারা জীবনে তো দেখে না এমন বন্যা যে আমরা উপরে উঠে যাবো বা কিছু একটা। এখন উপরে ওঠার জন্য আর ফ্রিজ টিভি থেকে সবই শেষ করে দিবে, এটা তো আর উনি জানে না। কত মানুষ যে মারা যাবে বাচ্চাগুলোর জন্য বেশি আর ওরা এমন যে ওদেরও তো পানি ফালাতে হবে, নাহলে ওরা তো টিকতে পারবে না, ওরা কি আমাদের জন্য বসে থাকবে? এইদিকে পানি না চললে কাশ্মীর ডুবে যাবে, ও ত্রিপুরা সবই ডুবে যাবে, আসাম ত্রিপুরা ডুবে যাবে, এইদিকে তো আরো নিচু, আমাদের থেকেও অনেক নিচু। আসলে এত কিছু বলে লাভ নেই, আমরা যখন ছোট ছিলাম হচ্ছে না পানি এতটা ছাড়লে কোনো সমস্যা নেই, কিন্তু পাহাড় ভেঙে পানি আসতেছে, এটাই হচ্ছে মেইন সমস্যা। আর হচ্ছে পানিটা যদি একটু আগে থেকে জানায়, মানুষকে একটু প্রস্তুতি নেওয়ার সময় দিত, যেমন যে কোনো ঘূর্ণিঝড় যখন আসে আগে কিন্তু দেখবেন 3 দিন আগে থেকে হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে একটা দেয়, ওয়ার্নিং দেয়, ইভেন ঝড় আঘাত আনার আগেও ওয়ার্নিং দেয়, মানুষ সব কাটতে বেঁধে চলে যায়। আর এটা হচ্ছে কি রাতে ঘুমাইছিল তখন পানিটা ছেড়ে দিচ্ছে, মানে এক্সট্রিম একটা হয়ে গেছে। বেশি করে সমস্যা হচ্ছে পোকামাকড়ের, একজনের বাসায় দেখলাম 3-4টা সাপ ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, কিন্তু কাউরে কামড়াচ্ছে না, তোরা তো নিজেরাই বিপদে, কারে কামড়াবে? আর তার থেকেও বড় কথা, আমরা যখন ছোট ছিলাম তখন যে ক্লাইমেট চেঞ্জ কম্পোজিশন আসতো, মুখস্থ লিখতাম আমরা, তখন লিখতেন যে 2030 সালের দিকে মধ্যে বাংলাদেশের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাবে। সো এটাই তো ট্রু, আসলে 30 সাল তো আসতেছে, আমরা তো আমাদের এনভায়রনমেন্টটা আসলে কোনো যত্ন নেই, যেখানে সেখানে নদী নালা খাল ভরাট করে বিল্ডিং তুলে ফেলছে, তো এটা তো প্রকৃতির একটা প্রতিশোধ, এটাই আর কিছু।
আচ্ছা দেখেন প্রসেস ফ্লোচার্টটা দেখায় তারপর ছেড়ে দেব আজকে। প্রসেস ফ্লোচার্ট হচ্ছে মোস্ট কমন, আমরা প্রত্যেকটা আপনাদের গার্মেন্টসে ঢুকতে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে একটা করে ফ্লোচার্ট দেওয়া আছে, ওইটাই হচ্ছে এটা কোয়ালিটি ম্যানেজমেন্টের টুল, ঠিক আছে। আচ্ছা, a flowchart shows the steps in a process, actions which transform an input to an output for the next step. Flowcharts are a useful tool for examining how various steps are related to each other. Find একটা প্রসেস থেকে একটা প্রসেস একটার সাথে একটা কিভাবে কানেক্টেড সেটা হচ্ছে ফ্লোচার্ট দিয়ে খুব ইজিলি দেখা যায়। আচ্ছা, this is a significant help in analyzing a process, but it must reflect the actual process used rather than what the process owner thinks it is or wants it to be. আচ্ছা, এখন থিওরিটিক্যালি আমরা অনেক কিছু বলে ফেলি যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, কিন্তু অনেক সময় দেখবেন প্র্যাকটিক্যালি এটার পরে আমার আরেকটা সাব প্রসেস হতে বা দরকার পড়ে, তাই না? সো এটাই বলা হচ্ছে যে ফ্লো চার্ট আমি যেটা থিওরিটিক্যালি চাচ্ছি জাস্ট ওটাই শো করলে হবে না, আমরা অরিজিনাল যে প্রসেসটা হচ্ছে বা অরিজিনাল সিনারিওটা যাতে আমরা ফ্লো চার্টে রিফ্লেক্ট করে সেটা হচ্ছে আমার মেইনটেইন করতে হবে। The differences between the actual and the intended process are often surprising and provide many ideas for improvement. That is it. যে আমি যেটা বললাম যে আমাদের অ্যাকোয়ার ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্ট আছে, সবকিছুর এটা একটা ফ্লো চার্ট আছে, এগুলো হচ্ছে বেসিক, তাই না? এটার এক্সাম্পলটা সবচেয়ে ভালো দেওয়া যাবে হচ্ছে ডাইনার ওয়াশিং বা ডাইনের জন্য দেখবেন মেইন প্রসেস কিন্তু একটাই, বাট এক একটা ওয়াশের জন্য আলাদা আলাদা ফ্লো চার্ট, ঠিক কি না? এসিড ওয়াশ বলেন বা হচ্ছে হ্যাঁ সবগুলো ওয়াশের জন্য আমার ফ্লো চার্ট কিন্তু আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? আমার অরিজিনাল সিনারিওটা যাতে দেখা যায়, কোনটার পর আমি কোন কেমিক্যালটা ইউজ করতেছি, কি ইউজ করতেছি, ওটা স্পেসিফাই করে দেখাতে হবে। যদি আমি না দেখাই তাহলে আমার কোনটা স্কোপ অফ ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু আমি বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, by studying the flowchart, individuals and teams can often uncover potential sources of trouble or identify steps to be taken to improve a process. Fine. আচ্ছা, এখন হচ্ছে হলো প্রসেস ফ্লোচার্টের তো কয়েকটা আমি আমরা তো জানি, তাই না? সিম্বলগুলো কি চিনি? কয়েকটা সিম্বল আমি একটু দেখাই। ডিজাইন ডিপেন্ড করে নিচের উপর। আচ্ছা, না আসলে যে কেউ রাউন্ড করে কেউ চতুর্ভুজাকৃতি করে, না রাউন্ডার চতুর্ভুজ যেগুলো হচ্ছে পাঠ্য আছে। এই যে ডিম্বাকার যে ওভাল শেপটা এটা হবে হচ্ছে স্টার এন্ড ই, এই দুটো হবে হচ্ছে এমন ডিম্বাকার, বুঝলাম, ঠিক আছে? আর হচ্ছে আমরা যে চতুর্ভুজগুলো করি এগুলো হচ্ছে একটা প্রসেস। তারপর হচ্ছে হলো অ্যারো চিহ্ন যেটা দেওয়া, অ্যারো চিহ্ন তো একটা থেকে একটা ফ্লো। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে ডিসিশনের ক্ষেত্রে। ডিসিশন কি রকম? ইয়েস আর নো, অর নো, ইয়েস অর নো, আর হচ্ছে ইয়েস। বুঝে গেছে? আচ্ছা, সো এই হচ্ছে আমার মানে স্পেসিফিক যে সিম্বলগুলো সেটা বলে দিলাম, ঠিক আছে? আর কিছু লাগবে? আর নিচের যে গ্রুপ বক্সে সেটা আমি আসলে জানি না সেটা কি বুঝাতে চাইছে, সেটা হচ্ছে অন্যতম একটা মেটাল অ্যাসিডিফিকেশন। তাহলে আমার মেইন সিম্বল হচ্ছে তিনটা, একটা ওভাল শেপ, একটা হচ্ছে এই যে স্কয়ার, এটা। আচ্ছা, দ্যাটস ইট। আজকে এতটুকু থাকবো। আমাদের এরপরে যে টুলটা সেটা আমরা আগেই করে ফেলছি, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, তো সেটা আমি আর দেখাবো না। ভিডিওটা বন্ধ করে